হ্যালো বন্ধুরা, স্টাডি মোটিভেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি ক্লাস 5-এর আমাদের পরিবেশ বইয়ের 105 নম্বর পৃষ্ঠা থেকে আলোচনা করা শুরু করছি। এর আগের সমস্ত পৃষ্ঠাগুলি আমি আলোচনা করে দিয়েছি। ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে এবং প্লেলিস্টও করে দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। 105 নম্বর পৃষ্ঠায় দেখো, ওপরে বলেছে তরাই আর মালদা দক্ষিণ দিনাজপুরের কৃষি। ইমরান বুঝল তিস্তা মহানন্দার পলি জমে তরাই অঞ্চলের মাটি উর্বর হয়ে গেছে, ভালো ফসল হয়। বলল, কোন কোন ফসলের চাষ বেশি হয়? ধান প্রচুর হয়, পাট, গম, বাদাম হয়, নানা রকম সবজিও হয়, আর তরাইয়ের ঢালের দিকে চা হয় প্রচুর। তাহলে কোন অঞ্চলের মাটি খুবই উর্বর? তরাই অঞ্চলের মাটি। কেন? তিস্তা মহানন্দার পলি জমে তরাই অঞ্চলের মাটি উর্বর হয়েছে। আর এখানে কোন কোন ফসল ভালো হয়? ধান, পাট, গম, বাদাম, নানা রকম সবজি, আর তরাইয়ের ঢালের দিকে প্রচুর চা চাষ হয়। চা পর্বতে হয়, আবার তরাইয়েও হয়। তরাইয়ের একটা বিরাট অঞ্চল পর্বতের পাদদেশে, সমতল পর্যন্ত ঢালু জমি, সেখানে জল দাঁড়ায় না, খুব গরমও নয়। এই আবহাওয়ায় চা ভালো হয়। তাহলে তরাই অঞ্চল কেমন? তরাই অঞ্চল হলো একটা পর্বতের পাদদেশ, এখানে সমতল পর্যন্ত ঢালু জমি, আর এই কারণেই এখানে যেহেতু জল দাঁড়ায় না আর গরমও খুব বেশি না, তাই জন্য এখানে চা চাষ ভালো হয়। এখানে কি চা বেশি ভালো হয়? আকাশ এই বিষয়ে অনেক জানে। বলল, না রে, দার্জিলিং চায়ের স্বাদ ও গন্ধ আলাদা। বোধ হয় ওখানকার প্রাকৃতিক পরিবেশে ওই গন্ধ হয়, অনেক দামে নানা দেশে বিক্রি হয়। তাহলে যেখানেই চা চাষ হোক না কেন, দার্জিলিংয়ের চায়ের স্বাদ আর গন্ধ কিন্তু অতুলনীয়। আর এই দার্জিলিংয়ের চা দেশে বিদেশে বেশি দামে, মানে চড়া দামে বিক্রি হয়। তরাইয়ে ফল কেমন হয়? জুলাই মাসে তরাইয়ের আনারস দেখিসনি? তরাইয়ের আনারস আর কলা খুব বিখ্যাত। তাহলে তরাই অঞ্চলের কোন কোন ফল খুব বিখ্যাত? আনারস আর কলা। জিনা বলল, ওখানে বৃষ্টি কেমন? উত্তরের পর্বতের চেয়ে কম, তবে দক্ষিণবঙ্গের চেয়ে বেশি, দুইয়ের মাঝামাঝি। এই জল নদী দিয়ে দক্ষিণে বয়ে যায়। তাহলে তরাই অঞ্চলে কেমন বৃষ্টিপাত হয়? তরাই অঞ্চলে উত্তরের পর্বতের চেয়ে কম আর দক্ষিণবঙ্গের চেয়ে বেশি বৃষ্টিপাত হয়, মানে দুইয়ের মাঝামাঝি হয়। আর এই জল কোন দিকে বয়ে যায়? দক্ষিণ দিকে। মালদা আর দক্ষিণ দিনাজপুরে এই জলে চাষ হয়? কিছু অঞ্চলে হয়। ধান, পাট ছাড়া আখ হয়, শাকসবজি, আম, লিচু ফলে। ফজলি আমের কথা তো জানোই। তাহলে তোমাদের যদি প্রশ্ন আসে কোথাকার ফজলি আম বিখ্যাত, তখন তোমরা লিখবে মালদা। আবার এভাবেও প্রশ্ন আসতে পারে, মালদা কী জন্য বিখ্যাত? ফজলি আমের জন্য। ওই অঞ্চলেই তো রেশম কীট পালনের জন্য তুঁত গাছের চাষ হয়, তাই না? এই অঞ্চলেই অনেক তুঁত ঝোপ আছে, তুঁত গাছ লাগানোও হয়। এটা এখানকার অনুর্বর অঞ্চলের গুরুত্বপূর্ণ চাষ। তাহলে মালদায় আর কি কি চাষ হয়? শাকসবজি, আম, মানে ফজলি আম, লিচু, এছাড়া তুঁত গাছের চাষ হয়। এরপরে দেখো 106 নম্বর পৃষ্ঠায় বলেছে, তোমাদের কাছাকাছি অঞ্চলে অনুর্বর জমিতে কি কি চাষ হয় নিচে লেখো। এখানে তোমাদের অঞ্চলে কি কি চাষ হয় সেটা তোমরা নিজেরা দেখবে, অথবা বাবা, কাকা বা শিক্ষকদের কাছ থেকে জেনে নিয়ে লিখবে। তারপরে বলেছে, গাঙ্গেয় বদ্বীপ আর রাঢ় অঞ্চলের কৃষি। ইচ্ছামতির পাশে অশেষদের বাড়ি, আবার রূপনারায়ণের কাছে তার মামার বাড়ি। অশেষ ভাগীরথীর দুদিকের কৃষির কথাই অনেকটা জানে। ক্লাসে সে বলল, দুদিকেই বৃষ্টি প্রায় সমান। পূব দিকের পুরোটা একেবারে সমতল, পশ্চিম দিকেরও। দামোদরের কাছের অঞ্চলটা পুরো সমতলই। আসিফ বলল, ওদিকে তো খুব আলু হয়। হ্যাঁ, শীতকালে যাবি,
দামোদরের দুই পাশের জমিতে আলু আর আলু, যেদিকে তাকাবি ছোট ছোট সবুজ আলু গাছ, চোখ জুড়িয়ে যাবে। আকাশ বলল, উত্তরে চা বাগানগুলো ওই রকম, ছোট ছোট সবুজ চা গাছ। এর মধ্যে দিদি এসেছেন, ওরা কেউ দেখেনি। দিদি হাসতে হাসতে বললেন, আলু গাছ চা গাছের চেয়েও ছোট, আর আলু হয় মাটির নিচে। আলুর পাতা দিয়ে জমির সার হয়, চায়ের মতো কিছুই হয় না। তাহলে এখানে দেখো আলুর বৈশিষ্ট্য দিয়েছে যে আলু গাছ কেমন হয়, চা গাছের মতো ছোট। আলু কোথায় হয়? মাটির নিচে। আর আলুর পাতা দিয়ে কি হয়? জমির সার। অশেষ বলল, আলু ক্ষেতের পাশে পাশে সাথী ফসল সর্ষে, সর্ষের হলুদ ফুল, হলুদ মাথায় ঘেরা সবুজ ক্ষেত। তিয়ান বলল, ধানের কথা বললি না তো? অশেষ বলল, এই দুই অঞ্চলেই খুব ধান হয়। আমন ধানের চাষ এখন খুব কম হয়, উচ্চ ফলনশীল ধানের চাষ বেশি। তাহলে ইচ্ছামতি আর রূপনারায়ণ মানে ভাগীরথীর দুই দিকের অঞ্চলে কোন ধানের চাষ কম হয়? আমন ধানের চাষ কম হয়, আর উচ্চ ফলনশীল ধানের চাষ বেশি হয়। দুর্গাপুরের পূর্ব থেকেই বর্ধমান জেলার মাটি ধানের পক্ষে খুব ভালো। তাহলে কোন অঞ্চলের মাটি ধানের পক্ষে খুব ভালো? দুর্গাপুরের পূর্ব থেকে বর্ধমান জেলার মাটি ধান চাষের পক্ষে খুব ভালো। কিন্তু হুগলির পশ্চিম দিকে আর হাওড়ার পূর্ব দিকটায় খুব বন্যা হয়, ডিভিসি জল ছাড়ে, অনেক জায়গায় বর্ষায় ধান নষ্ট হয়ে যায়। কোথায় কোথায় আবার ধান নষ্ট হয়ে যায়? হুগলির পশ্চিম দিক আর হাওড়ার পূর্ব দিকে। কেন? কারণ ডিভিসি জল ছাড়ের জন্য বন্যায় ধান নষ্ট হয়ে যায়। এবার 107 নম্বর পৃষ্ঠায় দেখো বলেছে ডিভিসি কি। ডিভিসি এর পুরো কথাটা মানে জানো? ডিভিসি এর পুরো কথাটার মানে হলো দামোদর ভ্যালি কর্পোরেশন। এই প্রশ্নটা কিন্তু বারবার পরীক্ষায় আসে। ডিভিসি এর পুরো অর্থ কি? তোমরা লিখবে দামোদর ভ্যালি কর্পোরেশন। এখানে দেখো ডিভিসি কি সেটা পড়ছি, এই প্রশ্নের উত্তরটা তোমরা ভালোভাবে মুখস্থ করে রাখবে। বন্যা বন্ধ করার জন্যই ডিভিসি করা হয়েছিল। ঠিক ছিল, পাহাড় থেকে দামোদর নদী দিয়ে গড়িয়ে আসা বর্ষার জল জমিয়ে রাখা হবে। পশ্চিমবঙ্গের সীমান্তের কাছেই অনেকগুলো জলাধার করা হবে, সেখানে জল আটকে রাখা হবে, তাতে বন্যা হতে পারবে না। পরে সেই জল অল্প অল্প করে ছাড়া হবে, তাতে এই অঞ্চল সারা বছর চাষ করার জল পাবে। কিন্তু তাতে বন্যা বন্ধ হয়নি। ডিভিসি জল ছাড়ে আর 24 ঘন্টার মধ্যেই সেই জল চলে আসে, খুব বন্যা হয়। যতগুলো জলাধার করার কথা ছিল ততগুলো করা সম্ভব হয়নি, তাই বর্ষার জল পুরোটা আটকে রাখা যায় না, ফলে বর্ষাকালেই অনেক জল ছাড়তে হয়, বন্যা হয়, পরেও চাষের জন্য যথেষ্ট জল পাওয়া যায় না। আমরা এখানে পড়লাম যে ডিভিসি কেন জল ছাড়ে আর ডিভিসি এর কি কথা হয়েছিল, কিন্তু সে কেন এই কথা রাখতে পারেনি, এটা তোমরা ভালোভাবে মুখস্থ করবে। এরপরে বলেছে ফসল মানচিত্র। সবিতা জানতে চাইল এই অঞ্চলে শাকসবজি কেমন হয়। অশেষ বলল, হয় দুদিকেই, তবে কিছুটা কম বেশি আছে। গঙ্গার পূর্ব দিকে সব জায়গাতেই অনেক সবজি চাষ, পশ্চিম দিকেও কয়েক কিলোমিটার খুব সবজি চাষ হয়। দামোদর থেকে মুন্ডেশ্বরীর দুপাশেও প্রচুর সবজি হয়, সর্ষে ও তিল চাষও হয়। তবে ওদিকটায় নদী থেকে দূরে গেলে সবজি চাষ একটু কম। সবজি ক্ষেতগুলো দেখতেও খুব সুন্দর, পাশাপাশি অনেক রকম থাকে তো, ঝিঙে, পটল, বেগুন, ঢেঁড়স থাকে, নানা রঙের ফুল, ধান পাটও থাকে, দেখতে সুন্দর লাগে। এখানে দেখো তোমাদের একটা ছবি দিয়েছে, সেই ছবির মধ্যে ফসলগুলোর বিভিন্ন চিহ্ন করে দিয়েছে, আর পাশে দেখো কোথায় কোথায় কোন শাকসবজি লাগিয়েছে সেটাও দেখিয়ে দিয়েছে। আমাদের বাড়ির পিছনে তো চাষের ক্ষেত, একদিন গুনে দেখি 12 রকম জিনিসের চাষ হয়েছে। আমি ক্ষেতটার একটা মানচিত্র এঁকেছি, সেটাই এখন দেখ, একদিন যাবি, ওই ক্ষেতটা দেখে আসবি। এবারে অশেষ ওদের বাড়ির পিছনের ক্ষেতের ফসলের মানচিত্র দেখালো, তারপর বলল, অনেকজনের জমি,
যার যা খুশি চাষ করেন। শীতকালেও অনেক সবজি চাষ হয়, সে তো হবেই। ক্ষেতে কিছু গাছ সারা বছরের, যেমন পেঁপে, সেগুলো রয়ে যায়। অন্যগুলো তো 5-6 মাসের গাছ, সেগুলো মরে গেলে আবার শীতকালে শাকসবজি লাগানো হয়। তাহলে ক্ষেতের কোন গাছ সারা বছর চাষ হয়? পেঁপে গাছ। এরপরে দেখো এখানে নিচে বলেছে, তোমাদের কাছাকাছি অঞ্চলের একটা ক্ষেতের শীতকালের ফসল মানচিত্র আঁকো। এটা তোমরা নিজেরা বাড়িতে করবে। আজকের ভিডিওটি এতটুকুই। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।